আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকের ভিডিওতে আমরা কেভিএল এবং কেসিএল ইউজ করে কিভাবে একটি সার্কিটের কারেন্টগুলোর মান বের করা যায় তা শিখব। আমার এর আগের কেভিএল এবং কেসিএলের ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো তাহলে এই সমাধানটি বুঝতে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। এবার দেখো আমরা কোশ্চেন এখানে দেখি যে কি বলা আছে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে এই যে একটা সার্কিট, এর কি বলেছে যে ফাইন্ড I1, I2 অ্যান্ড I3 ইউজিং কেভিএল অ্যান্ড কেসিএল। কেভিএল এবং কেসিএল ব্যবহার করে আমাদের I1, I2 এবং I3 এর মানটা বের করতে হবে। তাহলে আগের ভিডিওতে আমরা কেসিএল এর সময় দেখেছি যে কিভাবে একটা নোড পয়েন্টে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, তাই না? নোড পয়েন্ট কি, এখানে নোড কি, যে এই যে আমাদের যে সার্কিটের এলিমেন্টগুলো আছে তাদেরকে যে যুক্ত করছে যে পয়েন্ট দ্বারা, সেটি হচ্ছে আমাদের সেই নোড। ঠিক আছে, তাহলে আমরা এই নোডে কি করব, প্রথমে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে দেখো ইউজিং কেসিএল উই গেট, এখানে কেসিএল অ্যাপ্লাই করার রুলস কি, যে কারেন্টগুলো আমাদের ভিতরে যাচ্ছে তার যে সাম হবে আর যে কারেন্টগুলো বাইরে যাচ্ছে তার যে সাম হবে সেটা ইকুয়াল, মানে টোটাল ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু টোটাল আমাদের আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে দেখো যে টোটাল ইন্টারিং কারেন্ট এখানে I1 এবং কি I3 এটা ভিতরের দিকে প্রবেশ করছে, আর এই I2টা কি হচ্ছে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে I1 এবং I3 এই দুটো যদি আমরা কি করে প্লাস করি, কারণ এরা কি ভিতরের দিকে যাচ্ছে আর বের হয়ে যাচ্ছে I2, তাহলে এটা কার সমান হবে I2, মানে টোটাল এন্টারিং কারেন্ট ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা এই কেসিএলটা এখানে ইউজ করতে পারি। এবার আমরা কি দেখব যে কেভিএল, কারণ আমাদেরকে I1, I2 এবং I3 এর মানটা কিন্তু বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ক্লোজড লুপ আছে। তাহলে আমরা ফার্স্ট লুপ এটা কনসিডার করি যে আমাদের এই ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা কেভিএলটা নির্ণয় করব। তাহলে ইউজিং কেভিএল অ্যাট ফার্স্ট লুপ উই গেট, তাহলে এই লুপে যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই, আমরা জানি কেভিএল কিন্তু কিভাবে আমাদের কি করতে হয়, ইউজ করতে হয়। এখানে দেখো আমি তোমাদের বলেছি যে আমাদের আগে যে কোনটা পজিটিভ, এই যে এলিমেন্টগুলো আছে তার কোন প্রান্ত পজিটিভ এবং কোন প্রান্ত নেগেটিভ সেটি আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো যে প্রথমে আছে কি, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? প্রথমে কিন্তু একটা ভোল্টেজ সোর্স আছে 10 ভোল্টের। তাহলে আমরা কি জানি যে ভোল্টেজ সোর্সের এই যে ছোট যে প্রান্তটা সেটা কি নেগেটিভ, আর এই বড় দাগটা হচ্ছে কি পজিটিভ, তাই না? এবার এই রেজিস্টরের ক্ষেত্রে দেখি পজিটিভ প্রান্ত কোনটা। রেজিস্টরের ক্ষেত্রে পজিটিভ প্রান্ত হবে যে কারেন্ট যে দিক দিয়ে আমাদের প্রবেশ করছে সেই দিকটা আমাদের কি পজিটিভ, আর তার বিপরীত দিকটা হবে নেগেটিভ। একইভাবে দেখো এই রেজিস্টরের ক্ষেত্রে কারেন্ট কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করছে, তার মানে আমাদের এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই যে ক্লোজ লুপের মধ্যে আমরা এলিমেন্টগুলোর পজিটিভ এবং নেগেটিভটা নির্ণয় করতে পেরেছি, তাই না? এবার আমাদের কাজ কি, এবার আমরা দেখব যে কোথায় আমাদের ভোল্টেজ গেইন হচ্ছে আর কোথায় আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে। যেখানে আমাদের ভোল্টেজ গেইন হবে তার আগে আমরা প্লাস দিব, আর যেখানে আমাদের ভোল্টেজ গেইন হবে মানে যেখানে গেইন হবে সেখানে আমরা কি দেব, প্লাস দিব। আর যেখানে আমরা কি দেখব যে ভোল্টেজটা আমার ড্রপ হচ্ছে সেখানে আমরা কি দেব, মাইনাস। তাহলে আমাদের ভোল্টেজ গেইন এবং ভোল্টেজ ড্রপ কিভাবে হয় তা আগে বুঝতে হবে। এখানে দেখো যদি আমরা কি দেখি যে একটা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ভোল্টেজ গেইন কখন বলবো, যখন এই দেখো এই লুপটা আমরা এখান থেকে যদি শুরু করি, তাই না? তাহলে এই যে শুরু থেকে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, মাইনাস, তারপরে কি পাচ্ছি, প্লাস। এই যে পথে যদি আমরা যাই, এই ডিরেকশন বরাবর যাই, তাহলে কি প্রথমে মাইনাস তারপরে প্লাস। তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যদি প্রথমে মাইনাস পরে যদি প্লাস থাকে তার মানে পরে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের গেইন করছে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, যে পরে পাচ্ছি কি প্লাস, তার মানে আমরা এখানে ভোল্টেজ গেইন করছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ভোল্টেজ গেইন করছি, তার মানে আমাদের এটা প্লাস দিতে হবে। এবার দেখো এই রেজিস্টরের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমরা ভোল্টেজ গেইন হচ্ছে না ভোল্টেজ ড্রপ হচ্ছে।
দেখবো যে আমরা যেদিক থেকে যাচ্ছি, দেখো এই যে ডিরেকশন তো এই বরাবর, তাই না? তার মানে এই দিক থেকে এই দিক থেকে এই দিকে যাচ্ছি। তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে? দেখো কারেন্টের ডিরেকশনও কিন্তু এই বরাবর। তাহলে আমাদের যে পথ, এই যে ক্লোজড যে লুপের ডিরেকশন আর যদি আমাদের কি কারেন্টের ডিরেকশন সেম হয়, তাহলে আমরা রেজিস্টারের ক্ষেত্রে দেখব যে ভোল্টেজটা আমার ড্রপ হচ্ছে। এই কথাটি কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি আমাদের কি হয় যে এই যে লুপের ডিরেকশন আর যদি আমাদের কারেন্টের ডিরেকশন একই দিকে হয়, তাহলে ভোল্টেজ ড্রপ হবে। তার মানে ভোল্টেজ ড্রপ হলে আমরা এখানে কি দেবো? মাইনাস I1 ইন্টু এই যে আর, তাহলে আর এর ভ্যালুটা কত? 4। এখানে কিন্তু এই যে 4 বসিয়েছি। বুঝতে পেরেছ? এবার এখানে দেখো, এখানে কিন্তু আমাদের লুপের ডিরেকশন এই নিচের দিকে, এই যে কারেন্টের ডিরেকশনে আমাদের এটা কি নিচের দিকে, তার মানে একই দিকে। তার মানে এখানে আমাদের কি হচ্ছে? ভোল্টেজটা ড্রপ হচ্ছে। তাহলে ভোল্টেজ ড্রপ হলে আমরা কি লিখব? এখানে মাইনাস দিব। তাহলে মাইনাস, এখানে কিন্তু I2 আর এই যে 8 ইকুয়াল টু কী হবে? 0। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখো আমরা এটিকে সলভ করব, যে এখানে যদি আমরা গুণ করি তাহলে এটি হচ্ছে, এবং এখানে আমরা I2 এর ভ্যালুটা বসিয়ে দেবো। দেখো আমরা 1 নম্বর সমীকরণে I2 ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে KCL এর মাধ্যমে আমরা পেয়েছি যে I1 প্লাস I3। তাহলে এখানে I1 প্লাস I3 লিখে দেব। এবার এই 8টা এই দুইটার সাথে গুণ করে দিলে এটা আসবে। এরপরে আমরা কি লিখতে পারি যে 10 মাইনাস 12 I1 মাইনাস 8 I3, তাই না? ইকুয়াল টু 0। এবার এই 10টাকে আমরা এই পাশে নিয়ে এই একটা সমীকরণ আকারে লিখতে পারি। তাহলে এবার দেখো আমাদের কিন্তু দুইটি সমীকরণ পেয়েছি। এখান থেকে আমরা I2, I1, I3 এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেখানে কি, এই দেখো এখানে আরেকটি লুপ আছে, তার মানে এখানে আমাদের আবার কি অ্যাপ্লাই করব? KVLটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো ধরে নিচ্ছি যে আমাদের লুপটা এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে। এবার তাহলে আমাদের কাজ কি বলো? প্রথমে আগে আমরা কি কোনটা প্লাস মাইনাস তা আগে চিহ্নিত করে নেব। তাহলে দেখো প্রথমে আমরা প্লাস মাইনাস আগে দেখব যে কোন দিকে আমাদের প্লাস হচ্ছে, কোন দিকে মাইনাস হচ্ছে। এখানে যে আমাদের ভোল্টেজ সোর্স আছে, আমরা কি বলেছি ভোল্টেজ সোর্সের এই যে ছোট দাগটা সেটা আমাদের কি নেগেটিভ, আর এই যে উপরে যেটা আছে যে বড় দাগ সেটা আমাদের কি পজিটিভ, তাই না? তাহলে নেগেটিভ আর পজিটিভ। আর এই যে রেজিস্টরের কোন প্রান্ত পজিটিভ তা আমরা কিভাবে বুঝবো? আমাদের এই যে কারেন্ট দেখো I3, এই কারেন্ট যেদিক থেকে যাবে সেদিকটা আমাদের পজিটিভ, আর যেদিক দিয়ে বের হবে সেই দিকটা আমাদের নেগেটিভ। আবার এই রেজিস্টরের ক্ষেত্রে দেখো এই যে I2 কারেন্টটা এখান থেকে যাচ্ছে, তার মানে যেদিক দিয়ে যাচ্ছে সেটা আমাদের পজিটিভ দিক, আর যেদিক দিয়ে বের হচ্ছে সেটা আমাদের নেগেটিভ দিক। তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝে যাও, এবার কিন্তু আমরা কী দেখবো বলো তো? ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ গেইন কোথায় হচ্ছে, তাই না? তাহলে দেখো ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ গেইন, এখানে আমরা কি বলেছি যে যখন কি হবে, এই যে ভোল্টেজ সোর্স থাকবে তখন আমরা এই দেখো এই দিক থেকে যেহেতু এই বরাবর আসছি, তাই না? তাহলে প্রথমে এইটার ক্ষেত্রে দেখি। এই রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যাচ্ছি কোন দিকে? এই দিকে, কিন্তু কারেন্ট আসছে কোন দিকে? কারেন্টের দিক কিন্তু এই নিচের দিকে। তাহলে আমরা কিন্তু কারেন্টের ডিরেকশনের বিপরীত দিকে যাচ্ছি না। আগে আমরা কি দেখেছি যে কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা কিন্তু সেদিক বরাবরই গিয়েছিলাম, কিন্তু এবার কারেন্ট আসছে এদিকে কিন্তু আমরা যাচ্ছি এদিকে। তার মানে এখানে কি হচ্ছে? রেজিস্টারের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা গেইন হচ্ছে। আর সেম ডিরেকশনে গেলে ড্রপ হয়, আর বিপরীত ডিরেকশনে গেলে গেইন হয়। তাহলে গেইন হলে আমরা কি দেবো? প্লাস। তার মানে প্রথমে আমরা কি প্লাস 8I2, ঠিক আছে? এবার এই দেখো এই দিক থেকে এর ক্ষেত্রেও কিন্তু I3টা আমাদের কি আসছে? এই দিকে আসছে, কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে? এই দিকে, তাই না? তাহলে আমাদের I3 এর সামনেও কি হবে? প্লাসই হবে। এবার তারপরে আমরা এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে দেখব। ভোল্টেজ সোর্সের এই দেখো পজিটিভ থেকে আমরা নেগেটিভ দিকে আসছি, তার মানে আমাদের এখানে কি আসছে যে ভোল্টেজটা আমাদের কি হয় যে পজিটিভ থেকে যদি আমরা নেগেটিভে যাই তাহলে কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়।
আর এখানে দেখেছি যে নেগেটিভ থেকে যদি পজিটিভের দিকে যাই তাহলে ভোল্টেজ গেইন হয়, গেইন হলে আমরা প্লাস দিয়েছি, আর এখানে যেহেতু ড্রপ হচ্ছে তার মানে আমরা এখানে দিব কি এই যে -4। তাহলে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে কোথায় আমাদের ভোল্টেজ গেইন হচ্ছে আর কোথায় ভোল্টেজ ড্রপ হচ্ছে। আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু বুঝে যাবে এই বিষয়টি। এবার দেখো তাহলে I2 এর এই যে মানটা আমরা বসিয়ে দিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা একটি সমীকরণ পেয়ে গেছি, তাই না? এবার আমাদের কাজ কি, এই যে তিনটি সমীকরণ থেকে I1, I2 এবং I3 এর মানটা আমরা বের করে নেব। তাহলে কীভাবে বের করতে পারি, দেখো I2 এর সাথে যদি আমরা 2 গুণ করি এবং I3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কিন্তু এই ভ্যালুটা পাই। এই গুণ করার কারণ কি, কারণ হচ্ছে দেখো আমাদের এই যে এই I1 যাতে আমাদের কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। দেখো এখানে 2 গুণ করলে এখানে কিন্তু কত ছিল, আগে 12 ছিল, 2 গুণ করলে কিন্তু 24 হয়, আর এখানে 3 গুণ করলে 24 হয়, তার মানে সেম হচ্ছে, তার এই জন্য আমরা 2 গুণ করে দিয়েছি যাতে এটা আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। আর এখানে যা থাকবে সেখান থেকে আমরা এই যে এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে 26 I3, আর এখানে -8, তাহলে I3 এর মানটা কিন্তু আমরা এভাবে পেয়ে যাব। আর এখানে মাইনাস সাইন দেখে ভয় পাবার কিছু নেই, মাইনাস সাইন মানে আমাদের কি বোঝাচ্ছে যে কারেন্টের ডিরেকশনটা আমরা যে সার্কিটে দেখেছি তার থেকে আসলে যে কারেন্টটা প্রবাহ হবে তা হচ্ছে তার বিপরীত দিকে, ঠিক আছে? এবার আমরা দেখো এই I3 এর মানটা কি করতে পারি, এখানে কিন্তু বসিয়ে দিতে পারি। এই যে এই ইকুয়েশনে যদি I3 মানটা বসিয়ে দিই তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে এটা মাইনাস ছিল, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে এই যে এত অ্যাম্পিয়ার চলে আসবে। এবার যে পুটিং I2 and I3 on equation 1 we get, ইকুয়েশন 1-এ যদি I2 এবং I3 এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা I1, I2 এবং I3 এর ভ্যালুটা পেয়ে গেছি। শুধু আমাদের বুঝতে হবে কি যে আমাদের যে এলিমেন্টগুলো আছে তার পজিটিভ নেগেটিভ দিক কোন দিকে, আর আমাদের যে ভোল্টেজ গেইন এবং ভোল্টেজ ড্রপ হয় তা কীভাবে হচ্ছে। এই দুইটি জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে KVL KCL অ্যাপ্লাই করে যে কোনো সার্কিটের তোমরা এই কারেন্টগুলো কিন্তু বের করে ফেলতে পারবে।